নমস্কার। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। মীন রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের রাশি পরিবর্তন, মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে এই 11ই মে থেকে একদম জুন মাসের 20 তারিখ পর্যন্ত। তো মঙ্গল আর শনির জুতি তো রাশির উপরেই ছিল, এবার সেই জুতি ভঙ্গ হচ্ছে। মঙ্গল নিজের রাশি, যেটা মেষ রাশি, তো অবস্থান করবে। মীন রাশির ক্ষেত্রে তো মঙ্গল কারক গ্রহ, ধনসম্পত্তির ঘরের অধিপতি, সেরকম ভাগ্যের ঘরের অধিপতি। ধনসম্পত্তির ঘরটা হচ্ছে তার নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশি, এবং ভাগ্যের ঘর হচ্ছে বৃশ্চিক রাশি, সাধারণ রাশি। তো এই দুই ঘরের অধিপতি নিজের রাশিতে অবস্থান করবে। তো গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে এমনিতেই ভালো প্রভাব দেয়, এটা ঠিক। কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে যে সেই নিজ ঘরে, যেটা কর্কট রাশি, পঞ্চম ঘর। চতুর্থ দৃষ্টিই পড়ছে কর্কট রাশিতে, আর কর্কট রাশিতে পড়া মানে সেটা তো আর নিজ ঘর। তো মঙ্গলের এই যে নিজ দৃষ্টিটা পড়ছে পঞ্চম ঘর, যেটা সন্তানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর, সরকারি বেসরকারি কর্মচারী ঘর। তো কীরকম প্রভাব দিবে এই ঘরে, এই ঘরে কীরকম প্রভাব দিবে? এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি পড়ছে সেই অষ্টম ঘরে, সংঘর্ষের ঘরে, এবং অষ্টম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর, যেটা বৃশ্চিক রাশি, অর্থাৎ নিজের রাশিকেই দেখছে। তো কীরকম প্রভাব দিবে এই সময়কালে মঙ্গলের এই অবস্থান, তার দৃষ্টি প্রভাব? এবং তার সাথে অন্যান্য গ্রহদের কি সত্যি এই সময়কালে সাপোর্ট পাবে? সাড়ে সাথী তো চলছে, অন্যান্য গ্রহদের কীরকম অবস্থান রয়েছে, তার নক্ষত্রগত কী প্রভাব থাকছে, এগুলো সমস্ত কিছুই আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, কিন্তু এটা কিন্তু কোনো ব্যক্তিগত কারো কুষ্টি ধরে আলোচনা নয়, এটা একটা গ্রহগত আলোচনা করাই হচ্ছে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো মীন রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি, ধন সম্পত্তির ঘরের অধিপতি মঙ্গল নিজের রাশিতে অবস্থান করছে, এবং এই সময়কালে এই মীন রাশির সাড়ে সাথী চলছে। শনি রাশির উপর অবস্থান করছে নিজের নক্ষত্র, যেটা উত্তরা ভাদ্রপদ, এবং শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে এই 18ই মে, চলে আসবে হচ্ছে বুধের নক্ষত্রে। অপরদিকে বুধ আর সূর্য এই দ্বিতীয় ঘর, যেটা মেষ রাশিতে অবস্থান করছে, যে মুহূর্তে মঙ্গল রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু এই তিনটি গ্রহ একসাথে অবস্থান করবে ধনসম্পত্তির ঘরে। সূর্য থাকবে হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, নিজের নক্ষত্রে, আর বুধ থাকবে কিন্তু ভরণী নক্ষত্রে। এবং 13 তারিখে বুধ আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে একদিনের জন্য, তখন চলে আসবে কৃত্তিকাতে। আর কৃত্তিকাতে থেকেই এই দুটি গ্রহ আবার রাশি পরিবর্তন করে নেবে 14 তারিখ। তো 14 তারিখে রাশি পরিবর্তন করবে এটা ঠিক, কিন্তু আবার বুধ কিন্তু আবার অস্ত হয়ে যাবে। তো সেই নিয়েও আলোচনা করব, ভিডিও দিব। এই তো হচ্ছে অবস্থান। এবং শুক্রদেবের যে অবস্থান, শুক্র কিন্তু তৃতীয় ঘরে নিজের রাশিতে অবস্থান করছে। শুক্রও কিন্তু 13 তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে, এবং দেবগুরু বৃহস্পতির সাথে গিয়ে জুতি তৈরি করে নেবে, কেন্দ্রে জুতি তৈরি করবে একদম একদম চতুর্থ ঘরে। এবং দুই গুরুর দৃষ্টি থাকবে একদম কর্মের ঘরে। আবার দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখে উচ্চ অবস্থায় সেই পঞ্চম ঘরে অবস্থান করবে, যেই ঘরে মঙ্গলের নিজ দৃষ্টি পড়বে। তো গুরুর অবস্থানটা ভালো, রাশির অধিপতি গুরু। তো রাশির অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতির দেবগুরু বৃহস্পতি, তার অবস্থান ভালো, কারণ সে নিজের নক্ষত্রে অবস্থান করছে, নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে সময়কালে, সেরকম দেখছে কিন্তু শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে। এবং এই সময়কালে আবার শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশির উপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। অপরদিকে যখন জুন মাসে আবার উচ্চ অবস্থায় চলে আসবে উচ্চাভিলাষী গুরু, তখন তো লাভের ঘরকে দেখবে, তারপরে আবার রাশির উপর দৃষ্টি থাকবে, তারপরে আবার ভাগ্যের ঘরকেও দেখবে, বৃশ্চিক রাশিকে দেখবে। তো সেই সময় পৃথক আলোচনা হবে, কিন্তু গুরুর অবস্থান যথেষ্ট মোড় পাল্টে দিবে এই মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে যে মেন খেলা, সেটা কিন্তু স্বয়ং গুরুই খেলবে। একমাত্র গুরুর আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে এই সময়কালে এই এই মীন রাশি। এবং মঙ্গলের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাও খুবই ভালো পরিবর্তন, কিন্তু তার দৃষ্টি পড়ছে নিজ দৃষ্টিতে। কোন দিক থেকে সাবধান, কোন বিশেষ উপাচার, সব কিছু আজকে তুলে ধরবো ধাপে ধাপে। অপরদিকে আবার কেতু অবস্থান করছে ষষ্ঠ ঘরে, যে নক্ষত্র পাচ্ছে সেটাও তো পেয়ে যাচ্ছে নিজের নক্ষত্র মহা নক্ষত্রে। রাজার ঘরে অবস্থান, রাজার অবস্থানও ভালো, রাজার অবস্থানও তো ভালো, ধনসম্পত্তির ঘরে রাজা অবস্থান করছে সূর্যদেব। আবার সূর্যেরও রাশি পরিবর্তন হয়ে যাবে। আর অপরদিকে আবার রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে, নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রেই থাকছে। তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান। এবং গ্রহদের অবস্থানে যে জিনিসটা বোঝা যাচ্ছে এই সময়কালে, আসল খেলা খেলবে দেবগুরু বৃহস্পতি, কারণ দেবগুরু বৃহস্পতি শনির কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে। এবং অন্যান্য গ্রহ দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রদেবের জুতি হচ্ছে, কর্মের ঘরে দৃষ্টি থাকছে। আসল খেলা কিন্তু গুরুর মাধ্যমেই হবে। এগুলো সব উপলক্ষ, কিন্তু এদের ইফেক্ট থাকবে। শুধু বুঝতে হবে যে কোন দিক থেকে বিশেষভাবে সাবধানে চলা উচিত, কোন দিক থেকে লাভ আসবে, সেই জায়গাটাকে সঠিক করা উচিত। এগুলোই আজকে তুলে ধরবো। তো মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে 11ই মে থেকে একদম জুন মাসের 20 তারিখ পর্যন্ত, মঙ্গল কিন্তু অবস্থান করবে ধন সম্পত্তির ঘরে। ধনদায়ক মঙ্গল,
মানে এটা লক্ষ্মী, মানে কি বলবো, লক্ষ্মী যোগ হয়ে গেছে এক কথায় বলতে গেলে। ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং মঙ্গল, আবার ধন সম্পত্তির ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। অর্থাৎ এই সময়কালে মানে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে যে কিভাবে নিজের ধন সম্পত্তিকে যথেষ্ট বৃদ্ধি করা যায়, কোন পথে চললে, কিভাবে কোন মাধ্যমে এগিয়ে চললে আর্থিক দিকটাকে মজবুত করা যায়, এগুলো কিন্তু উঠে আসছে মীন রাশির ক্ষেত্রে। এবং ভাগ্যে কিন্তু ধন সম্পত্তির মানে একটা বিশেষ চিহ্ন এখানটাতে দেখাচ্ছে, সেটাও কিন্তু কর্মের মাধ্যমে। এগুলো জিনিসই বুঝাচ্ছে। তো মীন রাশির ক্ষেত্রে এই যে মঙ্গলের পরিবর্তনটা হচ্ছে, মঙ্গল একদম 11ই মে থেকে 28শে মে পর্যন্ত থাকবে হচ্ছে কেতুর নক্ষত্র, যেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র। আর কেতু কিন্তু এই সময়কালে থাকছে হচ্ছে ষষ্ঠ ঘরে, যেটা হচ্ছে সূর্যের রাশি সিংহ রাশিতে এবং নিজের নক্ষত্র মগাতে। তো কেতুর নক্ষত্র অশ্বিনী, তো অশ্বিনী নক্ষত্রের অধিপতি যেরকম কেতু, তো অশ্বিনী নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার অশ্বিনী কুমার, যার মানে চিহ্ন হচ্ছে ঘোড়া। তো ঘোড়ার উপর এখন সেনাপতির অবস্থান। তো এমনিতেই বোঝা যাচ্ছে এই সময়কালে কি হতে পারে, এগিয়ে চলার মানে এগিয়ে চলার প্রবণতা থাকবে, ছুটে চলার প্রবণতা থাকবে, পরিবর্তন জিনিসটাকে বোঝাচ্ছে এই সময়কালে। এবং যেখানটাতেই ছোটাছুটি করবে সেখানটাতেই কিন্তু আর্থিক দিকটাকে মজবুত করতে পারবে। যে আর্থিক দিক বা কোনো জায়গায় যাত্রা করছে নিজের কার্যসিদ্ধি করার জন্য, কোনো জায়গায় হয়তো কোনো ভাইটাল কাজের জন্য রওনা দিচ্ছে, সেই জায়গাটাতে কার্যসিদ্ধি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এই মঙ্গলের এই অশ্বিনী নক্ষত্রে। অশ্বিনী নক্ষত্রে যারা সরকারি কর্মচারী, তাদের ক্ষেত্রেও, সরকারি বেসরকারি কর্মচারী, তাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো। বিশেষ করে খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সেরকম কিন্তু শিক্ষার জায়গাটাও বিশেষভাবে উঠে আসছে। মঙ্গলের যখনই ওই চতুর্থ দৃষ্টিটা পড়ছে একদম যে পঞ্চম ঘরে, যেটা হচ্ছে কর্কট রাশি, তো এইখানটাতেও কিন্তু বুঝার ব্যাপার রয়েছে। যাদের জন্মকুষ্ঠিতে আবার চন্দ্রমা ভালো অবস্থায় রয়েছে তাদের কিন্তু অবস্থান যথেষ্ট ভালো, শিক্ষার দিকে উন্নতির যোগ থাকছে। আর যাদের চন্দ্রমার অবস্থান কিছুটা খারাপ রয়েছে, যেরকম হয়তো পাপ কর্তকী যোগে রয়েছে, কারণ চন্দ্রমা দিয়ে তো রাশিও তৈরি হচ্ছে, রাশির উপর শনি থাকছে এখন বর্তমানে গোচরে। তো কারণ জন্মকুষ্ঠিতে দেখা গেল যে ওই রাশি এখন পাপ কর্তকী যোগের মধ্যে চলছে, বা রাশি মানে বা কিংবা লগ্নে চন্দ্রমায় হয়তো খারাপ অবস্থানে পড়ে রয়েছে, মীন লগ্নের চন্দ্রমা খারাপ অবস্থায় পড়ে রয়েছে, ক্ষীণ চন্দ্রমা হয়ে গেছে, বা কৃষ্ণপক্ষের চন্দ্রমা হয়ে গেছে, অমাবস্যার চন্দ্রমা হয়ে গেছে, চন্দ্রমার পর রাহুর প্রভাব চলে এসছে, শনির প্রভাব চলে এসছে। তো তাদের কিন্তু এই সময়কালে কনফিডেন্ট লেভেলটা অন্যরকম হয়ে যাবে শিক্ষাক্ষেত্রে। মানে পঞ্চম ঘরে মঙ্গলের সাথে যখনই কানেকশন হয় তখন কিন্তু দিনগুরু জ্ঞান বলা হয় এক কথায়, যে অল্প পড়লেই পড়া মুখস্থ থাকে, কিন্তু এই জায়গায় নিজ দৃষ্টি পড়ে যাচ্ছে। তো অতএব চন্দ্রমা যদি খারাপ থাকে তাহলে কিন্তু নিজেকেও মনে করবে যে গুরুর থেকে বেশি শিক্ষিত নিজেকে মনে করবে, এই জিনিসটা মনে হবে, এবং ওভার কনফিডেন্ট মনে হবে যে গুরু কি জানে তার থেকে আমি বেশি জানি, এইরকম জিনিস চলে আসবে। এটা তো খুব বাজে জিনিস। এই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে যাদের জন্মকুষ্ঠিতে চন্দ্রমার অবস্থান খারাপ রয়েছে। আর যাদের জন্মকুষ্ঠিতে চন্দ্রমার অবস্থান যথেষ্ট ভালো রয়েছে তাদের জন্য এই কেতু নক্ষত্র অবস্থান কিন্তু সেই জিনিসগুলো হবে। যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত, যারা গবেষণার সাথে জড়িত, তারা কিন্তু সফলের দিকে এগিয়ে যাবে। মঙ্গল হচ্ছে কি রক্তের কারক, হয়তো কেউ দেখা যাচ্ছে রক্ত নিয়েই গবেষণা করছে, বা মঙ্গল ইঞ্জিনিয়ারের কারক, বড় বড় ইঞ্জিনিয়ার, সেইগুলোর দিক থেকে উন্নতির যোগ, এগুলো জায়গায় কিন্তু বিশেষভাবে সফলতা পেয়ে যাবে। মানে শিক্ষার জায়গাটাতে বিশেষ বিশেষ সফলতা এই সমস্ত জিনিস পাবে। এছাড়া যারা ব্যবসায়িক দিক, তাদের ক্ষেত্রেও বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে। আকস্মিকভাবে যাদের মঙ্গলের এই চন্দ্রমার অবস্থান ভালো থাকবে, তা আকস্মিকভাবে যাদের শ্বশুরবাড়ি সম্পর্কিত কোনো বিবাদিত সম্পত্তি রয়েছে, তার কোনো রকম কিছু ছিল না দীর্ঘদিন ধরে, সেই জায়গাগুলোতেও একটা লাভজনক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু এই যে বললাম যে চন্দ্রমাকে কিন্তু সঠিক থাকতে হবে। আর এই সময়কালে মাইনাস দিক কি, যে সন্তানের যদি চন্দ্রমা খারাপ থাকে তো সন্তান আমার জেদিও হবে খুব, পিতামাতার সাথে কিছু হলেও মতান্তর, মানে মনোমালিন্য হয়ে যাওয়া, কথাবার্তা ঠিক না বলা, চটাং চটাং করে কথাবার্তা বলবে, হ্যাঁ, এগুলো জিনিস কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশিকে এই কেতুর নক্ষত্রে। তবে ভাগ্যের সঙ্গ কিন্তু যথেষ্ট পাবে এই সময়কাল। এই সময়কালে ভুল করেও পিতার সাথে সম্পর্ক কিন্তু খারাপ করা যাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে পিতা মাতা উভয়ের সাথেই। কারণ দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে, আর মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা কিন্তু নবম ঘরে পড়ছে, নবম ঘর ভাগ্যের ঘর, পিতার ঘর। অতএব এই জায়গাটাতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই মীন রাশিকে। এরপরে যখন আবার চলে আসবে ভরণী নক্ষত্রে, এর মধ্যে তো অনেক গ্রহের পরিবর্তন হয়ে যাবে। শুক্রও রাশি পরিবর্তন করে নেবে, কর্মের চতুর্থ ঘরে চলে আসবে, দুই গুরুর জ্যোতি, এবং কর্মের ঘরে দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতি আবার জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করে দেবে, তার দৃষ্টি এবার যে পড়ে যাবে একদম রাশির উপর, অর্থাৎ শনির উপর দৃষ্টি পড়ে যাবে। আবার শনিও মাঝখানে নক্ষত্র পরিবর্তন করে দেবে। মানে মীন রাশির যে সাথে সাথে একটা ভয়াবহ প্রভাব ছিল, সেই প্রভাবটা কিন্তু কেটে যাবে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে ভরণী নক্ষত্রে, যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট বৃদ্ধি পাবে, যেটা কল্পনার বাইরে। মনের কোনো গোপন ইচ্ছা এই সময়কালে পূর্ণ হবে, যে বহুদিন ধরে হয়তো কোনো কোনো ইচ্ছা ছিল, সেই ইচ্ছাগুলো
প্রকাশ করতে পারছিল না, হয়তো দেখবে যে এই সময়কালে মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। সরকারি ডকুমেন্টেন্সির কাজ, সামাজিক পরিচিতি, সমাজে উঠা বসা যাদের সাথে হচ্ছে তাদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হয়ে যাওয়া, বাড়ির ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হয়ে যাওয়া, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো হয়ে যাওয়া, এগুলো জিনিস ভালো হবে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, সুস্বাদু খাবার, সেগুলো জায়গা ভালো হবে। স্ত্রীবর্গীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে এই মিডিয়া সেক্টরের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে। মোট কথা ভরণী নক্ষত্রে যথেষ্ট সবকিছুই ভালো, কিন্তু কি শুক্র মানে কি ভোগ, তো গোপন যারা ইন্টারনাল অ্যাফেয়ার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাতে কিন্তু বিশেষভাবে সাবধান। কারণ ভরণী নক্ষত্রের দায়িত্ব পালন খুব জিনিসটাকে বেশি বুঝায়, অতএব নিজের দায়িত্ব পালনের দিক থেকে কিন্তু যথেষ্ট সজাগ থাকতে হবে এই সময়কালে। তাদের কিন্তু মান সম্মান হানাহানি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। গোপন প্রেম, তারপর প্রেম ভালোবাসা, পুনর্গঠিত সম্পর্ক, এগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকবে এই সময়কালে। এবং এই যে ভরণী নক্ষত্রে থাকছে, ভরণী নক্ষত্রে থাকাকালীন এই মঙ্গলের যে অবস্থান, অত্যধিক ভোগ বা নিজের খাওয়া দাওয়া, নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল না রাখা, তাতেও কিন্তু অসুখ বিসুখ ডেকে নিয়ে আসার প্রবল সম্ভাবনা থাকবে। অর্থাৎ অত্যধিক ভোগ কিন্তু অত্যধিক রোগ তৈরি করে দিতে পারে। এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চা, এগুলো কিন্তু বিশেষভাবে করতে হবে এই মীন রাশির। এরপরে চলে যাবে কৃত্তিকাতে। কৃত্তিকাতে চলে আসবে হচ্ছে জুন মাসের 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কৃত্তিকাতে থেকে, এই কৃত্তিকাতে থেকেই আবার রাশি পরিবর্তন হবে। তো যাই হোক, কৃত্তিকাতে যখন থাকবে রাজার নক্ষত্রে মঙ্গল, আর মঙ্গলের এই যে রাজার নক্ষত্র, তো রাজা হচ্ছে কি, সূর্য হচ্ছে কি এই মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি। তো জায়গা জমি সংক্রান্ত যদি কোনো আত্মীয় স্বজন বা কোথাও যদি অশান্তি গন্ডগোল হয়, সেই জায়গাটাতে জয়ী লাভ হওয়া, বা কোর্ট কেস মোকদ্দমা, এগুলোতে জয়ী লাভ হওয়া, কিংবা বড় বড় টেন্ডার যেখানটাতে কম্পিটিশন লেভেল কিছু চলছে সেইখানটাতে জয়ী লাভ হয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাবে। কারণ সূর্যেরও রাশি পরিবর্তন হয়ে যাবে। সূর্য যেরকম এই 14 তারিখে রাশি পরিবর্তন করবে, তো 15 জুন পর্যন্ত তো তৃতীয় ঘরে অবস্থান করবে। তারপর তো আবার সূর্যও রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে চলে আসবে। অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত বহু টেন্ডার বা ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে। কিংবা কর্মক্ষেত্রে যারা লোন টোনের ব্যাপার রয়েছে, সেইগুলো জায়গায় এই সময়কালে মানে হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তবে এই সময়কালে অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু রাজার নক্ষত্রে থাকবে মঙ্গল, যে কোনো কাজ পরিকল্পনা মাফিক করতে হবে। কারণ রাজার মানে নক্ষত্রে সেনাপতি আসা মানেই রাজার আদেশেই কাজ হবে, এই জিনিসটাকে বুঝায়। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে আগে থেকে পরিকল্পনা মাফিক চলো, মেনটেন করে চলো, সময়কে গুরুত্ব দিয়ে চলো, তাহলে যথেষ্ট উন্নতির জায়গাগুলো থাকবে। এবং যে কোনো কম্পিটিশনে এই সময়কালে এগিয়ে থাকবে, প্রশাসনিক লেভেল হোক বা শিক্ষাক্ষেত্র হোক বা খেলাধুলাতে হোক, যে কোনো দিক থেকে এই সময়কালে মীন রাশি যথেষ্ট এগিয়ে থাকবে। তবে এই সময়কালে বিশেষভাবে খেয়াল রাখতে হবে নিজের মুখের বাণীর দিকে। একে তো সত্য কথা বলা রাশি, সত্য কথা বলে অসত্যকে মানে কি বলবো, মিথ্যার সঙ্গ দিতে চায় না চট করে এই মীন রাশি, সবসময় সত্য সঙ্গ দেয় এবং সত্য কথাটা বলে। এবার মঙ্গল চলে আসছে সূর্যের রাশিতে, তা আবার দ্বিতীয় ঘরে অবস্থান করছে, বাণীর ঘরে। তো এই সময়কালে নিজের কথাবার্তার দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। যে সত্য অনেকের কাছে কিন্তু অপ্রিয় লাগে, ভালো লাগে না শুনতে। অতএব এদিক থেকেও কিন্তু খেয়াল রাখতে হবে মীন রাশিকে, যে এমন কথা বলবো যেটা যেন দেহে না লাগে, হাড়ে যেন লেগে যায়, তাহলে কিন্তু ভণ্ডুল হয়ে যাবে। এই সময়কালে চাপলুসিগিরিটা বিশেষভাবে করতে হবে, যে যেই কর্মস্থানেই কর্ম করুক সেইখানটাতে উচ্চ আধিকারিক কিংবা বসের সাথে সম্পর্ক, তার এগুলো কাজ করতে হবে। কিংবা বসের সম্মান রক্ষা বা অধিকার রক্ষা জিনিসটাকে বিশেষভাবে করতে হবে। এবং তার হাতে হ্যাঁ, সুরে সুর মিলিয়ে চলতে হবে, তাহলে কাজ যথেষ্ট এগিয়ে যাবে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো, তার সাথে সূর্যদেব অর্ঘ্য দাও। এবং এই যে মানে অবস্থান হতে যাচ্ছে মঙ্গলের যে নিজ দৃষ্টি পড়ছে এবং অষ্টম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকছে, অর্থাৎ গোপনে যে কোনো শিক্ষার্থীকে কিছু না কিছু পড়ার বই টই এগুলো সামগ্রী দান করো, যথেষ্ট ভালো এই সময়কালে পূর্ণ ফল পাওয়া যাবে। এবং গুরুর আশীর্বাদ, গুরুকে শ্রদ্ধা ভক্তি করতে হবে, যাদের চন্দ্রমা কিন্তু খুব খারাপ জায়গায় রয়েছে। এই সময়কালে গুরুকে কোনো রকমভাবে অশ্রদ্ধা অভক্তি এগুলো কিন্তু করা যাবে না। বা বাড়ির গার্জেন, পিতার সাথে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো রাখতে হবে। পিতাকে কোনো রকমভাবে এই সময়কালে অসম্মান করা মানে নিজের হাত দিয়ে নিজের ভাগ্যকে নষ্ট করে দেওয়া। সেরকম মাতার ক্ষেত্রেও যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে চলতে হবে, তাহলেই উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে। এবং সাথে সাথে যে প্রভাব, সেই প্রভাবকে সম্পূর্ণভাবে কেটে নির্মূল করে দেবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আর যদি খুবই ভালো লাগে তাহলে সুপার থ্যাঙ্কস অপশন রয়েছে, অবশ্যই সুপার থ্যাঙ্কস করবেন। তো এই ভিডিওর মাধ্যমে এক দর্শক দাদাকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। নাম হচ্ছে সৈকত মণ্ডল নামক এক দাদা ভাই, সুপার থ্যাঙ্কস দিয়েছেন 500 টাকার। তো খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে, বিশেষভাবে অনুপ্রাণিত হচ্ছে ভিডিও বানাতে। তো খুব ভালো লাগছে। যদি যে যাই হোক, যে জিনিসটা দিয়েছে সেটাও তো একটা বিশাল পুরস্কার আমার কাছে, খুব ভালো লাগছে।
খুব আনন্দ পাচ্ছি। তো যাই হোক, ঈশ্বর সবার মঙ্গল করুক, আপনাদের সবার মঙ্গল করুক, আপনারা সবাই উন্নতির পথে এগিয়ে চলেন, এটাই কামনা করে নমস্কার, ধন্যবাদ।